আপনার কয় ছেলে মেয়ে আছে? আমার একটা মেয়ে। একটা মেয়ে। তার বয়স কেমন? তার বয়স 16 বছর। কোন ক্লাসে পড়ে? সে পড়ালেখা করছে 9 পর্যন্ত, তারপরে ওর বিয়ে হয়ে গেছে। গরিব তো বিয়ে তাই। হয়েছে আজ কত বছর যাবত? তাও অনেক হয়ে গেছে, প্রায় 5-7 বছর। 5-7 বছর। আপনার দেখাশোনা করে আপনার মেয়ে? না, আমার কাছে আসে না। আসেও না। আচ্ছা, আপনার প্রথম দিন যখন আপনি রিক্সা নিয়ে রাস্তায় নামেন তো আপনার অনুভূতি কেমন ছিল? প্রথম প্রথম অনুভূতি আমার খারাপ লাগতো। গাড়ি চালাইতে কষ্ট হইতো তখন। মোটর গাড়ি ছিল না তখন, ছিল হলো পায়ে গাড়ি। তা পায়ে চালাইতে আমাদের কষ্ট হইতো, তারপর অনেক রিক্সা বাদ দিয়ে আবার ইজি ব্যাগ ধরলাম, ভালো জন্য, নিজের জন্য। তারপরে অন্য অন্য কাজ করলাম, এইভাবেই চলতেছি আমি। আচ্ছা, এই আপনি যে রিক্সাটা চালান এটা কি আপনার নিজস্ব নাকি ভাড়া চালান? ভাড়া রিক্সা। ভাড়ায় চালান। দিনে কত ঘন্টা চালানো লাগে? দিনে কয়টা, সকাল কয়টার সময় বের হন? সকাল 10টা। আর বাসায় যান কখন? 11টা 12টা। রাত। তো আপনার এই সারাদিনের রিক্সা খরচ দিয়ে আপনার নিজের, মানে আপনি কি একা থাকেন, আপনার স্ত্রীও আছে? স্ত্রী আছে, মা আছে। তাদের নিয়ে একসাথে থাকেন? আপনার কোনো ভাই নাই? না, আমি একাই। আপনি একাই আপনার মাকে দেখাশোনা করেন, আপনার পরিবারকে দেখাশোনা করেন। হুম। তো এই আপনার একার খরচ দিয়ে আপনার পরিবার চলে উঠতে পারে? পারে না, তাও আমার কষ্ট করে করতে হবে। কষ্ট করে চলে। আচ্ছা, আপনি যে রেগুলার রিক্সা চালান তা আপনার সব থেকে পরিশ্রমী দিন কোন দিন ছিল, যে আপনার রিক্সা চালাইতে যে যে কোন দিন আপনার সব থেকে বেশি কষ্ট হয়েছে? আমার তো কষ্ট হয়েছে শেখ হাসিনার আমলে, যেমন তখন খালি কার্ফুই ছিল, কার্ফু ছাড়া আর কিছু ছিল না। ওই আমলে আমার কষ্ট হয়েছে। আর বর্তমানে যে কষ্ট হচ্ছে, একটু আয় ইনকাম মানুষের কম, মানুষের অনেক অভাব লাগে গেছে, এই জন্য একটু ওদের সমস্যা আছে। না, এখন তো সবারই আর কি এই সমস্যা। তার মানে হরতাল কার্ফু এইগুলা থাকলে আপনার সমস্যা হয়, তাই তো? অনেক কষ্ট হয়। আচ্ছা, আপনি যে রিক্সা চালান তা মানে সারাদিন তো বিভিন্ন রকমের মানুষ ওঠে, বিভিন্ন মনের মানুষ ওঠে, তো এমন কোনো মানুষের কথা কি আপনি কষ্ট পেয়েছেন আপনার যাত্রীর? যেমন কোনো কথা বলছে আপনি যাতে মনে অনেক কষ্ট পেয়েছেন? এমনও যাত্রী আছে, অনেক সময় আমাদের রিক্সায় ওঠে, ভাড়া 20 টাকা নামিয়ে দেয় 15 টাকা, 15 টাকা দিয়ে মসজিদে ঢুকে যায়। একে ইসলামের চিন্তা করে, একে চিন্তা করে, কিন্তু রিক্সাওয়ালা, একটা রিক্সাওয়ালা যে রিক্সা চালায় একে চিন্তা আর করে না। এরা চিন্তা করে আগে নামাজে যাই, রিক্সাওয়ালা ঠকাইছি ঠকাইছি, আগে আমি নামাজ টামাজ পড়ে আমি, মানে আমি নিজেই পরিষ্কার হয়ে আসি। আচ্ছা, আপনি কি মনে করেন একজন রিক্সা চালকের উপর আচরণ কেমন হওয়া উচিত? ভালো হওয়া উচিত, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের একটু ভালোবাসা নাই এই জায়গায়। যার সত্য সে যাবে। আচ্ছা, আপনার রিক্সা চালকের জীবনে কখনো কি মনে হয়েছে যে না, আপনি আর রিক্সা চালাতে পারবেন না, আপনার রিক্সা চালানো বাদ দিয়ে দিয়ে আমি অন্য কাজ করি? আসলে আমার এটা প্রতিদিনই ইচ্ছে হয়, আমার মনে হয় না আমি রিক্সা চালাই আর আমি অন্য কিছু করি, কিন্তু আসলে অর্থের অভাবে আমার কিছু করতে পারিনি। অর্থের অভাবে আপনি আপনার কাজটা আর কি সম্পূর্ণ করতে পারেন না? হুম। আচ্ছা, আপনার কাছে কেন মনে হয় যে আমি আর রিক্সা চালাবো না, অন্য কাজ মানুষ, করব? মানুষের ব্যবহার শুনলে ভালো লাগে না বাবা। এই বুড়ো বয়সে যে মানুষ উল্টোপাল্টা ব্যবহার করে, ছেলেবেলা উল্টোপাল্টা ব্যবহার করে, ওগুলো সহজ হয় না। না, মানুষ বলতেই ভিন্ন, এটা স্বাভাবিক। সব মানুষ তো আর একরকম হবে না। আমার মাইন্ড আর অন্য আরেকজনের মাইন্ড তো সেম হবে না। ঠিক কেউ আছে। এসে রিক্সাওয়ালাদের বলবে মামা কেমন আছেন, আর কেউ এসে গরম ভাষায় কথা বলবে। ওর ভিতরে মনে করেন 100 জনের ভিতরে একজন আছে। এইটা প্রতিনিয়তই চলবে। তো এর ভিতর থেকে আপনাকে চলাফেরা তাহলে করতে হবে। আমরা যারা চালক আছি, এদের জীবনটা এরকমভাবেই যাবে, কষ্ট কষ্ট। আচ্ছা, আপনার জীবনের সব থেকে বড় স্বপ্ন কোনটা ছিল? আমার জীবনের স্বপ্ন ছিল আমার মারা নিয়ে আমি, আমার মারে বসে বসে খাওয়াবো। আমার মা এখন বাইরে কাজ করে, আমার মা যাতে কাজ না করে আমি তারে বসে বসে খাওয়াবো, সেই আশা ছিল। আমার বাচ্চারা থাকবে আমার কাছে, আমার বউ থাকবে। আচ্ছা, তা সেই স্বপ্ন কি আপনার পূর্ণ হয়েছে? না। আচ্ছা তা আচ্ছা, তা কেন আর কি এই স্বপ্নটা পূরণ হয়নি? কেন আপনার মা মানুষের বাসায় কাজ করা লাগে? কেন আপনার পরিবার ছেড়ে আলাদা থাকা লাগে, যদি একটু বলতেন। আমি একসময় আসক্ত ছিলাম নেশায়, হুম। তখন আমি ওই নেশা ছাড়তে যেয়ে আমি দূরে চলে গেলাম। তারপরে আমি নেশা ছেড়ে আমি আবার বাসায় যখন ফেরত আসি, তখন আমার বউ বাচ্চা নিয়ে চলে গেছে। আমি অনেক খুঁজে পাইনি, পরে আমি পেয়েছি ওরে, পাওয়ার পরেও আবার এই লোকের দ্বারা শুনি একটা বিয়ে হয়েছে। তারপরে আর আমিও চিন্তা ভাবনা করলাম। আচ্ছা, এইখানে বিষয়টা হচ্ছে যে বর্তমান সময় সব থেকে আসক্ত মানুষ যার প্রতি একটা নেশা, মাদক দ্রব্য। আসলে এই জিনিসটা কিন্তু খুবই খারাপ। মানুষদের কি বলে যে মানুষ যদি একবার, যে কোনো মানুষ যদি একবার এর ভিতরে ঢুকে যায়, নেশা, জুয়া ইত্যাদি বিভিন্ন যত খারাপ কাজ আছে এর ভিতর যদি মানুষ ঢুকে যায়,
তাহলে কিন্তু এর থেকে বের হওয়া খুবই মুশকিল। হ্যাঁ, তো এই কাজটা আর কি আমার চাচার সাথে আর কি হয়েছে। তো আসলে বিষয়টা খুবই খারাপ, তাও আমার তাকে সেলুট জানানো উচিত, কারণ সে ওই স্থান থেকে বের হয়ে এসে নতুন জীবন শুরু করছে। এইটা আমাদের মানুষদের জন্য, ভালো মানুষদের জন্য একটা ভালো দিকের প্রতীক আর কি। হ্যাঁ, তো আপনারা সবাই দোয়া করবেন চাচার জন্য, কারণ সে একটা খারাপ দিক থেকে ফিরে এসে একটা ভালো দিকে আসছে। আচ্ছা, আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন? 5 ওয়াক্ত করি না, এটা কম বেশ করি। আসলে সে যে ওই স্থান থেকে ফিরে আসছে, এটা কিন্তু আমাদের কাছে অনেক কিছু। সে যে একটা, আসলে কি বলবো, মানুষ কিন্তু যে কোনো একটা আসক্তর দিকে যদি যায়, তাহলে কিন্তু মানুষ কিন্তু ওই স্থান থেকে বের হইতে পারে না। তাও আমাদের চাচা বের হয়ে আসতে পারছে, তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনার এমন কোনো যাত্রী আছে আপনার সাথে ভালো ব্যবহার করছে, আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, এমনও যাত্রী আছে আমাকে বয়লার ভিতরে, আবাসিকের ভিতরে। এক জায়গায় আমার রিক্সা করছে, রিক্সা ওইটা এবারে খাবার দাবার যদি না দিয়েছে, আমার জিজ্ঞাসা করছে আপনার বাচ্চা কাচ্চা কয়টা, আমি বলছি এই ব্যাপার, এই কয়টা বাচ্চা কাচ্চা, আমি রিক্সা চালাই আজ 15-16 বছর। তাই উনি আমার ব্যবহার শুনে আমার 100 টাকা দিয়ে, আপনার আমার নামছেন, আমি 100 টাকা দিয়েছেন। তাই আমি বললাম কাকা আমার 100 টাকা দেওয়া লাগবে না, আপনি আমার 20 টাকা দেন। উনি বলো তোমার কথা আমি খুশি হলাম বাবা, তুমি তুমি 100 টাকা নিয়ে যাও, তোমার 100 টাকা নিয়ে তোমার বাল বাচ্চা তুমি খাওয়াবে। আসলে এখানে কি বলবো, যে সব মানুষ তো সমান না, সবার সেন্স, সবার মন মানসিকতা তো এক না। হাতের 5টা আঙ্গুল যেমন ছোট বড় থাকে, ঠিক মানুষদের ভিতরে এরকম ভিন্ন থাকবে, এটা স্বাভাবিক। তো আচ্ছা, আপনি যদি সমাজের মানুষদের পরামর্শ দিতে চান, তাহলে কোন দিক থেকে আপনি পরামর্শ দিতে চান? আমি তখন মুসলমান, আমি তো তখন ইসলামের পরামর্শ দেবো, ভালো পরামর্শ। খারাপটা আমি অবশ্যই দেবো না, দুর্নীতি কোনো পরামর্শ দেবো না, ভালোটাই দেবো। আচ্ছা, রাস্তায় প্রতিনিয়ত অনেক মানুষজন চলাফেরা করে, তো তাদের ভিতর থেকে মানুষদের কোন গুণটা আপনার সব থেকে ভালো লাগে? সবচেয়ে আমার ভালো লাগে এই গুণটাই, যারা নামাজ কালাম পড়ে ভালোভাবে থাকে, তাকেই ব্যবহার ভালো লাগে আমার। আচ্ছা, আপনার সময় থেকে, মানে আপনার আমল থেকে এই বর্তমান জামানায় আসতে হলে কি কি চেঞ্জ হয়েছে একটু বলতে পারবেন? কি কি সিএন্সের বলতে কিছুই দেখি না, সিএন্স বলতে খারাপটা হয়েছে, ভালোটা হয়নি। মানে আমার সময় যখন আমি দেখি, তখন আমি মনে করেন খাদ্য খাবার ভালো খাইছি, কোনো মেডিসিন জাতীয় খাবার খাই নাই। হ্যাঁ, আর আমরা কোনো কুকর্ম কম ছিল তখন। এখন তো কুকর্ম বাইরে গেছে, এখন দেশে চলার মতো না। আচ্ছা, এই বর্তমান সময়ে কিন্তু অধিকাংশ ছেলে মেয়েরা এবং তরুণ তরুণীরা আর কি মাদক, জুয়া ইত্যাদি বিভিন্ন খারাপ কাজে পড়ে আছে। তো আপনি কিছু তাদের উদ্দেশ্যে কিছু বলেন তো। আমার তাদের তো দেখলে আমার খারাপ লাগে, অনেক ছোটো ছোটো ছেলে পেলে সিগারেট খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, সলিউশন খায়, এইসব খাই ঘুরে ঘুরে, কেমন দেখলে আমার খারাপ লাগে। খারাপ লাগলে আমার কিছু করার নেই, আমার এমন অর্থ সম্পদ নয় আমি একে ঠেক দেবো। আর একে ঠেকাইতে গেলে উল্টো পাল্টা বেশি কথা কয়, আমি হয়তো মাদক আসক্ত, এর জন্য আমি কিছু বলি না, কিন্তু আফসোস করি। এগুলো বলা হয় তোরা বাবা এগুলো খাইস না, খাইলে আমাদের জীবনটা শেষ, তোকে জীবনটা শেষ হয়ে যাবে বাবা, এ বোঝে না, তারপর ওই ভুল পথে চলে। আচ্ছা, এই শহরের সব থেকে বেশি পছন্দের জায়গা কোনটা আপনার কাছে? এই শহরে সবচেয়ে পছন্দ জায়গা, কোথাও আপনি গেছেন, সেই জায়গায় গেছেন, আপনি কি দেখছেন যে, মানে বিভিন্ন জায়গায় তো, খুলনা তো অনেক জায়গা আছে, সার্কিট হাউস আছে, হাদিস পার্ক আছে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গা আছে, এই ফুলতলা আছে। ভার্সিটি গেছি, আমি ভার্সিটিতে গেছি, ওই জায়গার পরিবেশ, আপনার কাছে পরিবেশ ভালো মনে হয়েছে কোন জায়গাটা? ভার্সিটি, খুলনা ভার্সিটি। হ্যাঁ ওই জায়গায় পরিবেশ ভালো, যে লোকজন যারা ছাত্ররা আছে তাদের ব্যবহার ভালো। আর সব থেকে খারাপ পরিবেশ কোন জায়গায় মনে হয়েছে? খারাপ পরিবেশ মনে করি আমার এক সময় বাংলাদেশের ভিতরে বয়রা বৈকেলি দিয়ে সবচেয়ে খারাপ জায়গা ছিল, এখন মোটামুটি ভালো। এখন সন্ত্রাসী কমে গেছে, এজন্য বৈকেলি, খুলনা বৈকেলি ভালো আছে। আচ্ছা, আপনার জীবনে কিসের উপর নির্ভর করে আপনি এখন সুখ পান? আমার বাল বাচ্চা যদি এখন থাকতো আমার সাথে, আমি এর সুখ পাইতাম। আমার বাল বাচ্চা ধারে না, এই জন্য আমার মনে কোনো সুখ নেই। আপনাকে ছেড়ে তারা কত বছর আছে? আজ অনেক বছর হয়ে গেছে, প্রায় 20-15 বছর, 20 বছর। তো আপনি আপনার মায়ের সাথে থাকেন নাকি? আমি এখন আমার মার সাথেই আছি, মা যেখানে আছে ততক্ষণ মা আছে, ততক্ষণ আমি আছি, মা চলে গেলে আলাদা সাবজেক্ট। আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ 3টা বিষয় বলেন তো। আমার গুরুত্বপূর্ণ জীবনের বিষয় হলো, 1 নম্বর হলো আমার বউ বাচ্চা চলে গেছে। 2 নম্বরে অর্থের অভাব। 3 নম্বরে আর কি বলবো, রাস্তায়
বাইরে ইনকামের কষ্ট। আচ্ছা, আজকে যদি আপনার হাতে যদি একটা জাদুর কাঠি থাকতো তাহলে আপনি কি চাইতেন তার কাছে? যারা অনারে আছে তাকে ভালো রাখার চেষ্টা করতাম। নিজের জন্য কি চাইতেন? নিজের জন্য পরের ব্যাপার, যারা আমার মা বোন আছে তাকে জন্য ভালো হইতাম, যে যারা অনার আছে এদের জন্য আমি দেখতাম। তারপর নিজের জন্য নিজে করতাম, একটা গাড়ি কিনতাম, গাড়ি কিনে নিজে কিছু গাড়ি ঘোড়া চালাইতাম, ভালোভাবে থাকতাম, নামাজ কালাম পড়তাম, কোনো ফাঁকি হইতো না। আসলে বর্তমান সময় অধিকাংশ মানুষ যে কোনো জিনিসের সুযোগ পাইলে সবার আগে সর্বপ্রথম নিজের স্বার্থ খোঁজে, কিন্তু এই মানুষটা সম্পূর্ণই ভিন্ন। সে আগে তার নিজের স্বার্থ দেখে না, সে তার ভাই বোনের স্বার্থ দেখতেছে যে আমি যদি কোনো জিনিস পাইতাম সর্বপ্রথম আমার ভাই বোনদের দেওয়ার চেষ্টা করতাম। হ্যাঁ, সে বাহিরের মানুষদের দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু তার নিজের কোনো স্বার্থ নাই। একটা জিনিস বুঝলাম, এই মানুষটার মতন শহরে হাজারো মানুষ আছে, এরকম মানুষ। আচ্ছা, আপনার জীবনে এমন কোনো শিক্ষা আছে আপনি তাদেরকে জানাবেন? আমার শিক্ষা ছিল, আমি শিক্ষা পাইছি একটাই, আমার পড়ালেখার শিক্ষা পাইনি, আমি শিক্ষা পাইছি কিন্তু নামাজের শিক্ষাটা। এছাড়া আমি কিছুই পারিনি। আপনি মানুষদের এমন কিছু পথ থেকে বের হয়ে আসতে বলবেন যে এমন কোনো খারাপ খারাপ দিক আছে যে সেইখান থেকে তোমরা সরে আসো, ভালো দিকে যাও? ভাইয়েরা, আমি একসময় খারাপ ছিলাম, আমি এখন মাদক থেকে দূরে চলে আসছি। আপনারাও যারা খারাপ আছেন বা মাদক পান করেন, আপনারাও দূরে চলে আসেন। চাচা, আজ আমরা আপনার গল্প শুনলে যা বুঝলাম, মানুষের শক্তি পেশায় থাকে না, মানুষের শক্তি পেশা থাকে না, মনের গভীরতায় থাকে মানুষের শক্তি। আপনার জীবনের সংগ্রাম, হাসি, কষ্ট আর দুঃখগুলো আমাদেরকে মনে করিয়ে দিল এই শহরে শুধুমাত্র ইমারত দিয়ে নয়, মানুষের পরিশ্রম ও ভালোবাসা দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আপনার গল্প আমাদের অধিকাংশ মানুষের জীবনের গল্প হয়ে থাকবে। আসলে জীবন যতই কঠিন হোক, মানুষের চলতে থাকা জীবনই বড় একটা সংগ্রাম। চাচা, আপনাকে ধন্যবাদ। আপনাকে এত সময় আমাদেরকে এত সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে নেওয়ার জন্য, আপনাদের মিটের সামনে। আচ্ছা, আমরা আপনার সুস্থতা কামনা করছি, আপনাকে সবসময় সুখী দেখতে চাই আমরা। আর আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবাই মনে রাখবেন, আমাদের চারপাশের মানুষ চলমান একটি উপন্যাস, শুধু শোনা এবং বোঝার মতন কোনো মন নেই। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন আর মানুষকে ভালোবাসুন, সবাইকে সম্মান করুন। পরবর্তী পর্বে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।